আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর 34তম পর্বে। আজকে আমাদের সাথে আছেন শিক্ষক, গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক, আ সভাপতি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জনাব অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম নিখিল। আসসালামু আলাইকুম ডক্টর তৌফিকুল ইসলাম ওয়ালাইকুম নিখিল। আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনার আ আ এত ব্যস্ত সময়ের ভিতরে কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আ উম ধন্যবাদ আ আপনাকেও। আপনি সেই সুদূর প্রবাস থেকে আপনি যে সময় করে এই কথা বলছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, আমি যদি আ উম আপনি আজকের আলোচ্য বিষয় আপনি জানেন যে আমি আলোচ্য বিষয়টা হচ্ছে যে ২৪শে জুলাইটা এটা কি মানে অভ্যুত্থান না বিপ্লব? এই আলোচ্য এই বিষয়টা রেখেছি। আপনার কাছে কি মনে হয় যে ২৪শে জুলাই এটা কি অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিল? আসলে আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, দেখেন ৫২-তে যেটা হয়েছে, ৬৯-এ, ৭১, তারপরে দেখেন ৯০ এবং জুলাই ২৪ হয়েছে। এখন বিপ্লব বলতে আসলে বিপ্লবী সরকার কিন্তু হয়। আমরা হুম, পরবর্তীতে দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার হয়নি, এটা জি, আসলে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই হিসাবে এটাকে আসলে আমরা গণ অভ্যুত্থানই বলবো। কিন্তু যেটা দেখেছি, বিপ্লব পরবর্তী যেটা হয়, বিপ্লব যারা করে তারাই সরকার গঠন করে এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেশ পরিচালিত হয়। সেই হিসাবে আমি জি, এটাকে গণ অভ্যুত্থানই বলতে চাই। জি, যেটা মূল জায়গায় আমরা ফিরে যেতে চাই, যেটা কেন সে গণ অভ্যুত্থান হয়েছে, জি, প্রশ্নটা কিন্তু সেখানেই। আমরা দেখেছি যখন ৫২-তে একটা ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছে পশ্চিমারা, জি, তখনই কিন্তু মানুষ বিক্ষোভে ফেটে পড়ে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মানুষ রাস্তায় নেমে যায়। একইভাবে দেখেছি ৭১-এ, এবং ৭১-এর স্বাধীনতা সংগ্রাম ৬৯-এর গণ অভ্যুত্থানের একটা বহিঃপ্রকাশ। এবং জি, দেখেন ৭১-এ যেটা হয়েছে, পশ্চিম পাকিস্তানের সাপ্রেসড অপ্রেসড দাবি আদায়ের জন্য এটা হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি ৯০-এ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, অকাতরে জীবন দিয়েছে, পরিশেষে স্বৈরাচারকে হটিয়েছে। ২৪শে জুলাইয়ের অভ্যুত্থানের পটভূমি আপনি যদি দেখেন, ১৬-১৭ বছর হত্যা, গুম, মামলা, মানুষকে কথা বলতে না দেওয়া, স্বাধীনতা হরণ করা, গণতন্ত্র হরণ করা, মানুষকে বিপন্ন, মানবতাকে পুঁজি করে যেভাবে আপনি দেখেছেন যে বিরোধী দলকে দমন, নিপীড়ন, নির্যাতন, মামলা, গুম, হত্যা, সবকিছু মিলে আজকে আপনার সাথে যে আমি মন খুলে কথা বলছি, আমি নিজের মতো করে কথা বলছি, কথা বলার যে স্বাধীনতাটা পেয়েছি, এগুলো কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের জন্যই হয়েছে। আপনি দেখেন, এগুলো ১৬-১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে আমি নিজেও টকশোতে কথা বলতে, যে কথা বলার পর বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদের শিকার হয়েছে, আমি বিভিন্ন রকম হুমকির শিকার হয়েছে। একটা সময় ছিল টকশোতে কথাই বলা যেত না, সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না। আমরা সবকিছুই কিন্তু ফিরে পেয়েছি এই ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যদিও আমরা অল্প সময়ে আমরা আমাদের সত্যিকার অর্থে লক্ষ্যে পৌঁছেছি, কিন্তু ১৬-১৭ বছরের নিপীড়ন, নির্যাতন, আমি যেটা বলবো, রাস্তায় আগে থেকে পেট্রোল ঢালা ছিল, কিন্তু জুলাইয়ে এই পেট্রোলের মধ্যে দেশালায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং যার কারণে আমরা অল্প সময়ে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি। এবং সত্যিকার অর্থে আপনি দেখেন, এই জুলাইয়ের আজকে এই মাস যদি আপনি হিসাব করেন, দ্বিতীয় বছর
দ্বিবার্ষিক দ্বিতীয় বছর। জুলাই গণ অভ্যুত্থানের। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জুলাই মাস থেকে জুলাই স্মরণ সভা, বিভিন্ন রকমের আপনার আলোচনা, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে, শহীদ পরিবার, আহত যোদ্ধাদের স্মরণে বিভিন্ন রকমের প্রোগ্রাম, অনুষ্ঠান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় হয়তো আজকে আপনি জুলাইকে স্মরণ করে আমাকে কথা বলতে বলেছেন। আমার জুলাই আসলেই জি, বলেন আপনি প্লিজ। জুলাইয়ের সম্মুখ সারিতে ছিলেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো, আপনি আসলে আপনাকে কি কেউ পরামর্শ দিয়েছিল নেতৃত্ব দেওয়ার, না নিজ উদ্যোগী হয়ে গিয়েছিলেন? জুলাই মানে তখন আসলে মানুষটা কিরকম, সিচুয়েশনটা কিরকম ছিল? না আপনি কারোর কথায় উদ্বুদ্ধ হয়ে গেছিলেন, না আপনি নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে গেছিলেন? আপনি যথার্থ একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই গণ অভ্যুত্থানটা ছিল একটা ন্যাচারাল গণ অভ্যুত্থান। মানুষ নিজ থেকে স্বেচ্ছায়, কেউ কাউকে প্রভাবিত করে, কেউ কাউকে হামকি দামকি দিয়ে কিন্তু রাস্তায় নামেনি। মানুষ স্বেচ্ছায় গিয়েছে, স্বেচ্ছায় প্রণোদিত হয়ে। এবং অবাক হওয়ার মতো, রাস্তায় যে মানুষটা হকারি করছিল, রাস্তার রিক্সা চালক থেকে শুরু করে সবাই স্বপ্রণোদিত হয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আপনি দেখেন, শুরুটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্ররা ছাত্রদের অধিকার আদায়ের জন্য কোটা বিরোধী আন্দোলনে শুরু করেছিল এবং শেষটা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে। যেখানে আপনি দেখেন, শুরুটা ছাত্রদের আন্দোলনের মধ্যে থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থান আপাদমস্তক সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। আপনি দেখেন অন্যান্য গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের একটা নেতৃত্ব থাকে এবং এখানে কিছু প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অ্যান্ড প্রসিডিংসে মানুষ নেতৃত্ব দেয় এবং অভ্যুত্থান এবং সংগ্রাম এগিয়ে যায়। কিন্তু এবারের বলছি না, জুলাইয়ের গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান ছিল, এটা ছিল আসলে ন্যাচারালি গেছে এবং মানুষের অংশগ্রহণ এমন ছিল, রাস্তায় সবাই নেমে এসেছে, বাসায় কেউ ছিল না। মা তার ছেলেকে নিয়ে যেমন আন্দোলনে এসেছে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের সাথে সবাই সহানুভূতি, সমর্থন, সহযোগিতায় এগিয়ে এসেছে এবং এটা একটা কমপ্লিটলি ন্যাচারাল আন্দোলন ছিল। এবং যে আন্দোলনে আমার সম্পৃক্ততা, আমি এজন্য বলছি, যেখানে একজন শিক্ষক হিসাবে ছাত্ররা যখন কোনো যৌক্তিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, শিক্ষক হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ছাত্রদের যে কোনো যৌক্তিক আন্দোলনে সহযোগিতা করা। একইভাবে আমি 2015-তে 2018-তে যে ছাত্রদের আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমার সম্পৃক্ততা ছিল, কারণ এই আন্দোলনের ইস্যুগুলো ছিল যৌক্তিক। স্যার আপনি কি আমার এই কোশ্চেনটার ছিল যে, কারণ ইদানিং কালে দেখা যাচ্ছে আর কি জুলাইকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমার প্রশ্নটা করার উদ্দেশ্যই ছিল যে আসলে জুলাইয়ের অভ্যুত্থানটা কিভাবে হয়েছিল? একটা অভ্যুত্থান আমরা বলতে যা বুঝি, মানুষের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণের মাধ্যমে যে অভ্যুত্থানটা হয়, সেরকমই হয়েছিল। আপনার কথা থেকে সেটাই জানলাম। তখনকার আমি নিজেও সেই সময় মানে আমরা সবসময় ছিলাম যে আসলে অনেকে অনেকভাবে এটা রাজনীতিকভাবে, কিছু কিছু বড় দলগুলি যেটা রাজনৈতিকভাবে নিজেদের পরিচয়টাও দেয়নি। কারণ হচ্ছে যে চাচ্ছিল যেটা সাধারণ মানুষের অংশগ্রহণটা যাতে বাড়ে এবং এটা সাধারণ মানুষের অভ্যুত্থানে যাতে হয়। এমন না যে, যেটা আমি চোখে দেখেছি, হয়তো আপনিও দেখেছেন, এমন না যে কেউ অংশগ্রহণ করেনি, বিএনপি অংশগ্রহণ করেনি। এখন হয়তো জুলাইয়ের মানে ক্রিমটা সে খেতে যাচ্ছে, বা আপনার কথার ফাঁকে আমি একটা কথা বলতে ভুলে গেছি। জি, আপনারা যারা বাইরে আছেন, আপনাদের রোলটা ছিল চোখে পড়ার মতো। এবারের এই আন্দোলনে বাইরে থেকে আপনারা যেভাবে অনলাইনে বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে আন্দোলনকে বেগবান করেছেন, সত্যি আমি বলবো, আমাদের দেশের যারা প্রবাসী আছেন, ওনারা এই আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছেন, হয়তো ফিজিক্যালি এখানে ছিলেন না, মনে প্রাণে রাত জেগে
আপনার এই আন্দোলনকে বেগবান করার জন্য, আন্দোলনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, সত্যি। জি, ধন্যবাদ স্যার। আম, আমি যদি বা আপনি গত কয়েকদিন যে জুলাই আসার পর থেকেই দেখবেন জুলাইকে নানান ভাবে যারা আসলে মানে এই জুলাইয়ে পরাজিত শক্তি যারা ছিল, কিছু কিছু যারা মাঝখানে হয়তো মধ্যম পন্থার অবলম্বন করেছিল, তারা জুলাইকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। হয়তো বা বলছে এটা ডিপ স্টেট বা আমেরিকান এজেন্টদের করা, ওইভাবে আচ্ছা, মেথোডোলজি এটা আমি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি দেখেন, যে কোনো মুভমেন্টে যারা পরাজিত হয়, পরাজিতরা কিন্তু আবার ফিরে আসে, বিভিন্ন ভাবে ফিরে আসে। কখনো পরাজিতরা ফিরে এসে জয়ী হয়ে, জয়ীর মুখোশে। পরাজিতরা ফিরে আসে কখনো বুদ্ধিজীবীর বেশে, পরাজিতরা ফিরে এসে বিভিন্ন মুখোশের মাধ্যমে। এবং সেরকমই আমরা দেখতে পাচ্ছি 2 বছর না যেতেই জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক কথা বলছে, অনেক লেখাও লিখছে। আপনি দেখেন 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, একইভাবে মুক্তিযুদ্ধকে কিন্তু একটা দল 50 বছর ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে, এবং মুক্তিযুদ্ধের নাম দিয়ে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অনেকভাবে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এই জন্য কি আমরা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে পারবো? মুক্তিযুদ্ধ ছিল এদেশে একটা আলাদা মানচিত্র, স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানের জন্য একটা যুদ্ধ, এবং এটা আমাদের অহংকার। মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করতে চাইলে আমরা কিন্তু তাদের ছেড়ে দিব না, এবং মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা জাতীয় বেঈমান। একইভাবে পরবর্তীতে দেখেন 90-এর গণঅভ্যুত্থানে, যেটা গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য ছিল, সেটাকেও যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা তাদেরকে বলবো স্বৈরাচার বা ফ্যাসিস্ট। একই কায়দায় 2 বছর না যেতেই বিভিন্ন মুখোশে আবার আমি বলছি, পরাজিতরা জয়ীর বেশে নিজেদেরকে এমন ভাবে বলছে যে জুলাই আন্দোলন যারা করছে তারা সুবিধা নিচ্ছে। সুবিধাবাদীদের আসলে কোনো দল হয় না। সত্যিকার অর্থে যারা বিদ্রোহী হয়, যারা বিপ্লবী হয়, তারা কখনো স্বার্থবাদী হয় না। আর স্বার্থবাদী, মুনাফালোভী যারা হয়, তারা কখনো বিপ্লবী হয় না। সত্যিকার অর্থে জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, ওনারা কিন্তু ওনাদের কাজটা করে দিয়ে গেছেন। জীবনের আত্মত্যাগের বিনিময়ে ওনারা দেখিয়ে গেছেন কিভাবে মানুষকে মুক্ত করার জন্য, মানুষের কথা বলা স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়। এবং সেই কাজটা কিন্তু জুলাই যুদ্ধের শহীদরা সেটা দেখিয়ে গেছেন, আহতরাও সেটা দেখিয়ে গেছেন। এখন এই পরাজিতরা, ফ্যাসিস্টরা, যারা এদেশের, আমরা 71-এ বলেছি রাজাকার, এখন বলবো দালাল, পরাজিতরা আবার বিভিন্ন ভাবে জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। কিন্তু জুলাইকে চাইলেই কি প্রশ্নবিদ্ধ করা যায়? করা যাবে? 71 কি চাইলেই কি প্রশ্নবিদ্ধ করতে পারবে? হয়তো ব্যবসা করতে পারবে, মুনাফা নিতে পারবে। 71 এবং জুলাইকে পুঁজি করে হয়তো নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে, হয়তো রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা কখনো ইন দ্য লং রান সফল হবে না, সফল হতে পারবে না, সফল হতে দেওয়া হবে না। জি স্যার, আপনি যদি আমি দেখি জুলাইয়ের সম্মুখ সারিতে ছিলেন, ওই দিন একটা গুলি আপনার গায়েও লাগতে পারতো বা আপনিও শহীদ হতে পারতেন। তারপরেও এই কথাটা মাথায় রেখেও কিন্তু আপনি সামনের দিকে ছিলেন, এইটার নেতৃত্ব দিয়েছেন। যেই উদ্দেশ্য আপনি সামনের দিকে ছিলেন, জুলাইয়ের রাস্তায় ছিলেন, বা আমরা প্রবাস থেকে যেই উদ্দেশ্যে আসলে এটা সফল হওয়ার জন্য দোয়া করেছি, যতটুক যা পারি, মানে অনেকে রেমিটেন্স শাটডাউন থেকে শুরু করে যেভাবে ইনফরমেশন দেওয়া, বিভিন্ন জিনিস অর্গানাইজ করা, যাই পারি আমরা যাই করেছি। আপনার কাছে কি মনে হয় যে বর্তমান একটা নির্বাচিত সরকার এসেছে, প্রায় 4-5 মাসের মতন অতিবাহিত হয়েছে, কি মনে হয় যে এই জুলাইয়ের যে পরিবর্তনটা
আমরা চেয়েছিলাম জুলাই থেকে, সেটা কি ওই পথে আছে না এখান থেকে সরে গিয়েছি আমরা? প্রথমত আবারও শ্রদ্ধা রেখে, বিশেষত প্রবাসে যারা এই জুলাই আন্দোলনে সার্বিকভাবে প্রেরণা জুগিয়েছে, সহযোগিতা করেছে, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের এই অবদান জাতি চিরজীবন মনে রাখবে। কারণ সত্যিকার অর্থে আমরা দেশে থেকে চাইলেও অনলাইনে কোনো পোস্ট দিতে পারতাম না নজরদারির জন্য। আপনারা বিদেশে থেকে সে কাজটা করেছেন, রেমিটেন্স বন্ধ করে দেখিয়ে দিয়ে গেছেন আপনারা কত বড় জুলাই যোদ্ধা। পরবর্তীতে যে কথাটা বলতে চাই, আন্দোলনে নিশ্চিত মৃত্যু জেনে, নিশ্চিত নিজেদের ভাগ্য হয়তো এমনও হতে পারতো গুলি খেয়ে মরতে হতো, শহীদ হতে হতো, সেটা যেন কেন এগিয়ে গেছি। আপনি দেখেন, একদিন আমি যখন আন্দোলনে যাচ্ছিলাম, আমি স্বাভাবিকভাবেই যে আন্দোলনে আমার ছাত্রছাত্রীরা আছে, যারা আমার ছেলে মেয়েদের মতো, সে আন্দোলনে আমি থাকবো না, পিছিয়ে থাকবো, আমি কেমন শিক্ষক হলাম। আমি একদিন সকালে উঠেই আন্দোলনে যাচ্ছি, এবং যাওয়ার আগে আমি আমার কেশ কার্ড সহ কিছু ইনফরমেশন আমার ছেলেদের বলে যাচ্ছিলাম যে, বাবা, অবস্থা এমন দিকে হচ্ছে, হয়তো তোমার বাবা নাও ফিরে আসতে পারে, জেলে যেতে পারে, তোমরা এই এটিএম কার্ড গুলো, একটু ক্যাশ কার্ড গুলো রেখে দাও। কারণ আমি যদি না আসি, ফিরে না আসি, অথবা যদি আমি গ্রেফতার হই, তোমরা তখন কিভাবে চলবা? দুটো ছেলে আমার দিকে তাকিয়ে বলছে, বাবা, তুমি তো বলেছো তোমার ছাত্রছাত্রীরা তোমার ছেলে মেয়েদের মতো, তাইলে তোমার দুই ছেলেকে কেন বাসায় রেখে যাচ্ছ? আমরাও তোমার সাথে আন্দোলনে যেতে চাই। আমি কথা বলছি, তখনও যেমন গা শিহরণ করছিল, এখনো আমার গা শিহরণ করছে। জি, আমি ওদের আবদার ফেলে দিতে পারিনি। শুধু আমি বলেছিলাম, প্রতিদিন একজন আমার সাথে চলো, দুইজনই বাবা যেও না। ওরা আমার এই কথা রেখেছিল। আমি যেদিনই আন্দোলনে গিয়েছি, একজন অল্টারনেটিভ করে আমার সাথে গিয়েছিল। আমি ওদের আবদার ফিরিয়ে দিতে পারিনি। কেন পারিনি? ওরা বলেছিল যে, বাবা, তোমার ছাত্রছাত্রীদের গায়ে যদি গুলি লাগে, তুমি যেমন কষ্ট পাবা, আমি তোমার ছেলে, কিন্তু এটা ভুলে গেলে হবে না, ওরাও কোনো না কোনো মা বাবার ছেলে। আপনি দেখেন, এই ছোট ছেলেগুলো যখন আমার সাথে যুক্তি দিচ্ছিল, সত্যি ওরা বলছিল, ওদেরকে কিন্তু আমি নিয়ে গিয়েছি, হয়তো জি, কোনোদিন ফিরেও আসতাম না, কিন্তু আমি জি, আল্লাহর অশেষ মেহেরবানিতে হয়তো আমি সেদিন হারিয়ে যাইনি, আমি হয়তো গ্রেফতার হয়নি, আমি হয়তো গুলিবিদ্ধ হয়নি, কিন্তু আমার মতো আমার অনেক শিক্ষক গ্রেফতার হয়েছে, অনেক ছাত্র ছাত্রী জীবন দিয়েছে। ওদের মতো আমি ক্ষতিগ্রস্ত হইনি। যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, ওদের সাথে তুলনা করলে আসলে আমরা কি করেছি? কিছুই করিনি, তবে করার চেষ্টা করেছি। আপনি দেখেন, গতকালও আমার অফিসে কিছু শহীদ পরিবারের বাবা মা এসেছিল এই জুলাইকে স্মরণ করার জন্য। আমরা কথা বলছিলাম কিভাবে এই জুলাইকে স্মরণীয় করে রাখা যায়। আমরা কথা বলছিলাম আগামী প্রজন্মকে কিভাবে জুলাইয়ের চেতনা দিয়ে এগিয়ে নেওয়া যায়। সত্যিকার অর্থে এই জুলাই যারা যোদ্ধা ছিল, যারা শহীদ হয়েছেন, ওদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। ওরা ওদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে যে কাজটা করার করে দিয়ে গেছে, বাকি দায়িত্ব কিন্তু আমাদের, এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। কি আপনি দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ভোটাররা এই একটা পার্লামেন্ট উপহার দিয়েছে, এ যাবৎকালের সবচাইতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়েছে। আজকে যে পার্লামেন্ট দেখছেন, ৩৫০ জন এমপি নির্বাচিত হয়েছে, সেটা কিন্তু জুলাইয়ের জন্যই হয়েছে। কারণ গত ১৬-১৭ বছর আমরা কোনো ফ্রি ফেয়ার নির্বাচন এই ফ্যাসিস্ট সরকার থেকে আদায় করতে পারেনি। আজকে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, সেটা জুলাইয়ের জন্য হয়েছে। আমরা যে এ যাবৎকালের একজন অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর আগে সর্বোচ্চ সম্মান দিতে পেরেছি, সেটা জুলাইয়ের জন্যই হয়েছে। আমাদের ভুলে গেলে হবে না। যে ভোটাররা নির্বাচিত করেছে ৩৫০ জন সংসদ সদস্যদের, সেই ভোটাররাই কিন্তু জুলাই সনদকে ভোট দিয়েছে। কাজী জি, জুলাই এবং জুলাইয়ের চেতনা থেকে শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো জুলাই সনদ
বাস্তবায়ন হবে এবং হতে হবে সেই প্রত্যাশাই করছি। আমি নিরাশ হচ্ছি না, আমি আশাহত হচ্ছি না, কারণ জুলাই সনদের বাস্তবায়নের জন্য 6 মাস 180 দিন সময় রয়ে গেছে। আমার মনে হয় এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়িত হবে। কারণ আমি একটা জিনিস বলতে চাই, কোন সরকার, কোন রাজনৈতিক দল যখন ক্ষমতায় আছে সেটা নিয়ে চিন্তা না করে ক্ষমতায় যখন ছিলেন না সেই সময়টা চিন্তা করা উচিত। সেই সময়টাতে কেমন ছিলেন সেটা বিবেচনায় আনা উচিত। কারণ আমরা ক্ষমতায় থাকলে অনেক সময় ভুলে যায় যখন ক্ষমতাহীন ছিলাম। আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আমরা ক্ষমতায় যখন ছিলাম না কেমন ছিলাম, কেমন লাগতো, কেমন নিজেকে ভাবতাম। এখন ক্ষমতায় এসে ক্ষমতাহীনের সময়টা চিন্তা করা উচিত। আগামী দিনে যেন চিরদিন কোনো দল ক্ষমতায় থাকে না, কিন্তু জি। ক্ষমতা থাকার সময় আমাকে চিন্তা করতে হবে ক্ষমতাহীন হলে আমি নিজেকে কিভাবে দাঁড় করাবো, আমি বিরোধী দলের আসনে থেকে নিজেকে কিভাবে দাঁড় করাবো। সেই চিন্তা করে আগামী দিনগুলোতে জনমানসের আকাঙ্ক্ষার যেন প্রতিফলন হয়। আমরা যে ওয়াদা দিয়েছি, শপথ করেছি, সেটা যেন ভঙ্গ না হয়। কারণ অতীত থেকে শিক্ষা নিয়ে একটা কথাই বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়েও হয়তো বেঁচে গেছে। আগামী দিনে কেউ যদি জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সাথে যদি শপথ ভঙ্গ করে, পালিয়েও বাঁচতে পারবে না। আমরা নিশ্চয়ই আগামীতে এমন সরকার দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামী দিনের স্বপ্নগুলো, যে স্বপ্নের জন্য জুলাইয়ে হাজার হাজার তরুণ তাজা রক্ত দিয়ে জীবন বিলিয়ে দিয়ে গেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন যেন বৃথা না হয়, তাদের আত্মত্যাগ যেন বৃথা না হয়। আজকেও একজন শহীদের মা এবং বাবা বলছিলেন, আমরা আমাদের সর্বোচ্চ সম্পদ হারিয়েছি, হারিয়েছি যখন এটা মনে হয় দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে, তখন একটু সুন্দরভাবে ভালোভাবে ঘুমোতে পারি। আর যখন মনে হয় ছেলের আত্মত্যাগ হয়তো বৃথায়া যাবে, তখন সে রাত আর ঘুমোতে পারি না। আমি চাই আগামী দিনে বর্তমান সরকার শহীদের বাবা মারা যেন নিশ্চিন্তে ঘুমোতে পারে, শহীদের বাবা মা যেন আত্মত্যাগকে হাসি মুখে বরণ করতে পারে, সেই প্রত্যাশাই করছি। এবং আমি আশা করছি জুলাই সনদ সহ জুলাইয়ে যে আমাদের প্রমিস গুলো ছিল সেগুলো যেন বাস্তবায়ন হয়। ধন্যবাদ ডক্টর তৌফিক। আপনি যথার্থই বলেছেন। আমরা সবাই আসলে আশায় আছি। অ্যা জুলাইয়ের যে চেতনা ছিল আমাদের মাধ্যমে, জুলাইয়ের চেতনা বলেন, স্বাধীনতার সময় যে আমাদের একটা স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশের যে স্বপ্ন, যেই চেতনা আমাদের ভিতরে আছে, যেটা স্বপ্ন আমরা প্রত্যেকটা বাংলাদেশী দেখি, সেই বাংলাদেশটা গড়ে উঠবে এবং বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন তার এখনকার পর্যন্ত তিনি যাই বলছেন মানুষজন স্বপ্ন দেখছে। হয়তো তার টিম মেম্বারের কেউ আছে, তাদেরকে হয়তো ওভাবে একটা টিমের ভিতরে হাতের ৫ টা আঙ্গুল যেমন সমান হয় না। হয়তোবা ২-১ জন আছেন যাদের নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বা হচ্ছে। আমরা আশা করব সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে জুলাই এবং বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান রেখে বর্তমান সরকার কাজ করে যাবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। যেকোনো বাংলাদেশের আমি উন্নয়নে শুধু একটা আমরা কথা এটার সাথে অ্যাড করতে জি, চাই। আপনি জি, দেখেন আহ গত 20-30 বছরের বাংলাদেশী ইতিহাসে সবচাইতে নিপীড়িত নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। জি, এই পরিবারের প্রতি যে পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে, আপনি দেখেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একটা কথাই বলেছেন, প্রতিশোধ নয় ক্ষমা। এবং উনি কিন্তু প্রতিশোধ, নিজে যেমন প্রতিশোধ নীতিতে বিশ্বাসী না, দলীয় নেতা কর্মীদের কাছে একটা মেসেজই বারবার দিচ্ছেন, আপনারা, আমরা প্রতিশোধ নয়, আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে না যায়, দেশটাকে ঘড়ি। সত্যিকার অর্থে ওনার পরিবারের প্রতি যে পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেওয়ারই কথা, কিন্তু বিনিময়ে সেটা না দিয়ে ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে দেশ গড়ার কাজে
নিজেকে আত্মনিয়োগ করছেন, আমরা সেটাই কিন্তু দেখছি এবং দেশের মানুষ সেটাই দেখছে। যেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং সেই পথেই হাঁটছেন জনাব তারেক রহমান। সেজন্য আমরা খুবই আশাবাদী। আমার মনে হয় আগামী দিনগুলোতে আমরা দেখেছি কিভাবে মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আপনি 16-17 বছর এ দেশের উপর অর্থনৈতিক ভাবে যেভাবে একটা বঙ্গুর অর্থনীতিকে আপনি, জনাব তারেক রহমান এমন একটা সময়ে ক্ষমতায় এসেছেন যখন এদেশের অর্থনীতি বঙ্গুর অবস্থায় আছে, যখন এদেশের 9টা-10টা ব্যাংক লুটপাট করে গেছে, দেশের অর্থনৈতিক অবস্থা বিদেশি ঋণের উপর নির্ভরশীল থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায় আছে। সেই অবস্থা থেকে পুনরুদ্ধার করে এগিয়ে যাওয়া সত্যি আগামী দিনে জনাব তারেক রহমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। এমন জটিল এবং কঠিন অবস্থায় উনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে ওনাকে সহযোগিতা করি, আমি এটা বিশ্বাস করি আগামী দিনগুলোতে বাংলাদেশের স্বর্ণযুগ ফিরে আসবে, সোনালী যুগ ফিরে আসবে, সেটাই প্রত্যাশা করি। জি, ইনশাল্লাহ আমরা সব সময় ওনার সাথে আছি। যে কোনো সুন্দর বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী, আমি নিজেও একজন জাতীয়তাবাদী। আমি জাতীয়তাবাদী বললে অনেকে মনে করে যে আমি জাতীয়তাবাদী দলের একজন সদস্য। ওইটা অন্য সাইডে রাখছি। আসলে বাংলাদেশের একজন নাগরিক, তাকে জাতীয়তাবাদী হওয়া উচিত। বাংলাদেশী জাতীয়তাবাদী, তাকে সবাইকেই হওয়া উচিত। বাংলাদেশকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত এবং সবার আগের বাংলাদেশকেই তাকে চিন্তা করা উচিত। আমরাও আশা করব ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে ভবিষ্যতে বিনির্মাণে এবং অর্থনৈতিক উদ্ধারের মাধ্যমে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে নতুন বাংলাদেশে আমাদেরকে উপহার দিবে। এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং আশা করব আপনারাও যেই জুলাইয়ের জন্য যেই আত্মত্যাগ দিয়েছেন এবং যার জন্য আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সম্মুখভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই আশা বাংলাদেশের 20 কোটি মানুষের যে আশা, সেটাও সফল হবে ইনশাল্লাহ। আমরা একটা সুন্দর বাংলাদেশ ফিরে পাবো। ধন্যবাদ ডক্টর তৌফিক। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আমরা বলবো। আপনার ব্যস্ত সময়ের মাধ্যমে আজকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আর আপনার মাধ্যমে প্রবাসী সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।